এইবার এক জোড়া নতুন জুতো কিনো। কত বছর আগে এই জুতো জোড়া কিনেছো। গিন্নি, অযথা টাকা নষ্ট করে কি লাভ? এই তো ভালোই আছি। তোমার বন্ধু রমেশ, সে তো তোমার সাথে একই স্কুলে শিক্ষকতা করে। তার 2-3টা বাড়ি, ফলের বাগান, ফুলের বাগান, আরো কত কি। অসৎভাবে বেঁচে থাকার চেয়ে সৎভাবে বেঁচে থাকা উত্তম। আমার আবার স্কুলের দেরি হয়ে যাচ্ছে, আমি এখন আসি। গিন্নি, আজ কি কি রান্না করতেছো? আজ খাসির মাংস, মাছ, তোমার পছন্দের সব খাবার। তা বেশ, ভালোভাবে খেয়ে তারপর স্কুলে যাব। রান্না করতে তো অনেক সময় লাগবে, স্কুলে যেতে দেরি হবে না? আর স্কুল কয় টাকার মাইনে দেয়? আমার যখন খুশি তখন স্কুলে যাব। আমার বাড়ির উঠানটায় তো একটা ছোটখাটো স্কুল, বাচ্চাদের পড়িয়ে মোটা টাকা পাই। স্কুলে সব শিখিয়ে দিলে তারা আমার কাছে আর পড়বে না। বুঝেছি গো, বুঝেছি। টাকার বিনিময়ে পড়িয়ে তো বাড়ি গাড়ি করলা। তুমি ভালোভাবে রান্না করো, আমি কানাইয়ের বাড়ি থেকে ঘুরে আসি। তার মেয়ের কাছ থেকে কিছু টাকা এখন পাই, সেই টাকাগুলো তুলে নিয়ে আসি। বাচ্চারা, তোমরা সকলে কেমন আছো? আমরা সকলে ভালো আছি, কিন্তু আমাদের বন্ধু রুফাইদার বাবার খুব অসুখ, বিছানা থেকে উঠতে পারছে না। সকালে আমরা সকলে রুফাইদার বাড়ি গিয়েছিলাম। সে কি রে, তাহলে তো একবার যেতেই হয় তার বাড়ি। এই যে কানাই, ঘরে আছো নাকি? কোথায় গেল লোকটা? মাস্টার মশাই, ভেতরে আসেন। কিরে, কাল থেকে আমার কাছে পড়তে আসিস না কেন? বাবা খুব অসুস্থ, 3 দিন থেকে বিছানা থেকে উঠতে পারছেন না। বাবাকে দেখাশোনা করতে হচ্ছে। এই যে কানাই, তোমার মেয়েকে তো আমি পড়িয়েছি, এখন তো অনেক টাকা তোমার কাছে পাবো। তুমি টাকাগুলো আমাকে দিয়ে দাও, আমার অনেক কাজ পড়ে আছে। মাস্টার মশাই, 3 দিন থেকে কাজে যেতে পারিনি, মেয়েটাও না খেয়ে আছে। অসুস্থতার কারণে বিছানা থেকে উঠতে পারছি না। আমি এখন টাকা কোথায় পাবো? তুমি টাকা কোথায় পাবে সেটা আমি জানি না, আমার টাকার ভীষণ প্রয়োজন। তুমি যদি টাকা না দাও, তোমার মেয়েকে কিন্তু আমি ফেল করিয়ে দেব, এই বলে দিলাম। হায় ঈশ্বর, শুনেছি শিক্ষক হলো গুরুজন, এ তো পুরোই উল্টো। টাকা ছাড়া আমি যাচ্ছি না, টাকা দেবে তারপর আমি যাব, তার আগে নয়। কানাই, ঘরে আছো নাকি? দেখ তো মা, রুফাইদা, আবার কে এলো? মাস্টার মশাই এসেছেন। ভেতরে আসুন মাস্টার মশাই। পরিতোষ আবার এলো কেন অসময়ে? কেমন আছো কানাই? শরীরটা তেমন ভালো নেই, 3 দিন ধরে বিছানা থেকে উঠতে পারছি না। ঘরে নেই কোনো আনাজপাতি, মেয়েটার মুখে 2 মুঠো ভাত তুলে দিতে পারছি না। কোনো রকম অতি কষ্টে বেঁচে আছি। আমাকে জানাতে পারতে, এইখানে কিছু টাকা আছে, এই টাকা দিয়ে ভালো ডাক্তার দেখিও। বাজার থেকে কিছু ফলমূল কিনে আমি পাঠিয়ে দেব। ঢং দেখে বাঁচি না, নিজে পরে ছেঁড়া জুতো, আসছে সমাজ সেবা করতে। মানুষের সামনে ভালো সাজা, যত সব। আমি পরিষ্কার বলে দিলাম কানাই, 3 দিনের ভেতর যদি টাকা না পাই, আমি কিন্তু মোড়লের কাছে নালিশ ঠুকবই বলে দিলাম। আমিও যাই, অনেক বেলা হলো। পরিতোষ যতদিন বেঁচে থাকবে, আমি কোনো কাজ ঠিকঠাক করতে পারবো না। যে করে হোক পরিতোষকে সরাতে হবে। কি করা যায়? বেটাকে তো সবাই ভালোবাসে, এমন কিছু করতে হবে সবাই যেন পরিতোষকে ঘৃণা করে। এক্ষুনি আমাকে হেলার বাড়িতে যেতে হবে, তার অনেক বুদ্ধি,
দেখি সে কি বলে। এইভাবে 2 নাম্বারি করে ভালোই দিনকাল যাচ্ছে, বসে বসে টাকা ইনকাম। দেখি আজকে আসে, অনেক দিন থেকে ভালো কোনো খদ্দের পাই না। এবার কেউ এলে মোটা টাকা হাতিয়ে নেব। জিনিসপত্রের যা দাম, অল্প টাকায় আর কোনো কাজ করব না। ওই তো ওই তো ওই তো একটা লোক এদিকে আসছে মনে হয়, দেখি। অনেক বিপদে পড়ে তোমার কাছে আসা, আমাকে এমন একটা বুদ্ধি দাও যেন সাপও মরে আর লাঠিও না ভাঙে। কি হয়েছে আগে আমাকে সব কিছু খুলে বলুন, তারপর। তুমি তো জানো আমি স্কুলের মাস্টার। আমি ছাত্রছাত্রীদের পড়িয়ে টাকা ইনকাম করি, সেটা পরিতোষ মাস্টারের সহ্য হয় না। আমার উন্নতি সে দেখতে পারে না। এমন কিছু একটা করতে হবে যেন কেউ তাকে আর দেখতে না পারে। আচ্ছা, এই ব্যাপার, হয়ে যাবে। তার জন্য 100 সোনার মোহর লাগবে। এত মোহর? কিছু কম করা যায় না? না, 1 মোহরও কম করা যাবে না। এখন বলো কি করে পরিতোষকে শিক্ষা দেবে? কানাইয়ের মেয়েকে হত্যা করে পরিতোষের ওপর দোষ চাপাবো। খুনের দায়ে তার ফাঁসি হবে। কাজটা খুব সাবধানে করতে হবে, কেউ যেন বুঝতে না পারে। বুঝতে পারলে কিন্তু সব শেষ হয়ে যাবে। আমার হাতের কাজ একেবারে পাক্কা, এ নিয়ে আপনি কোনো চিন্তা করিয়েন না। আজ রাতের ভেতর কাজটা সেরে ফেলবো। আমি এখন আসি। আজ রাতের ভেতর কানাইয়ের মেয়েকে হত্যা করতে হবে। কি যন্ত্রণা! বিছানা থেকে ওঠার শক্তিটুকু নেই। কি যে হবে আমার জন্য? রুফাইদা ঠিকঠাক ভাবে পড়ালেখা করতে পারছে না। তোমার কিচ্ছু হবে না বাবা, আমি তোমাকে সুস্থ করে তুলবো। এক্ষুনি আমি কবিরাজের বাড়ি যাব। কিন্তু এখন যে অনেক রাত হয়ে গেছে। এত রাতে গেলে তোমার যদি কোনো বিপদ হয়, আমার বড় ভয় করে। আমার কিচ্ছু হবে না বাবা, আমি কবিরাজ মশাইয়ের বাড়ি যাব আর আসবো। তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক কবিরাজকে নিয়ে ফিরে আসবো। সাবধানে যাস, হাতে হারিকেনটা নিয়ে নে। রাতে কত পোকামাকড় জীবজন্তু বের হয়, হারিকেনের আলো দেখলে পালিয়ে যাবে। ঠিক আছে বাবা, আমি তাহলে চললাম। বাপরে বাপ, কি অন্ধকার চারদিকে! ঠিকঠাক ভাবে তো কোনো কিছুই দেখা যাচ্ছে না। অনেকটা পথ চলে এসেছি, এই তো সামনে। বনটা পার হলেই কবিরাজের বাড়ি। বাবার মনে হয় খুব কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি পা চালাই। বাবা ছাড়া যে আমার আপন বলতে কেউ নেই। কবিরাজ মশাই বাবাকে ঠিক সুস্থ করে তুলবে। বাবা আগের মতো কাজ করবে মাঠে। বাবা সুস্থ হলে আমি আবার স্কুলে যেতে পারবো। কি ব্যাপার, এত রাতে একটা মেয়ে হারিকেন হাতে করে কোথায় যাচ্ছে? এই মেয়ে, এত রাতে কোথায় যাচ্ছ? তুমি কি জানো না এই বনের ভেতর কত সাপ হিংস্র জীবজন্তু থাকে? তোমার ভয় করে না বুঝি? হয়তো করে, আমাকে যে কবিরাজ মশাইয়ের কাছে যেতে হবে। বাবা যে খুব অসুস্থ, বাবা ছাড়া আমার যে কেউ নেই। কি হয়েছে তোমার বাবার? বাবার খুব জ্বর, বিছানা থেকে উঠতে পারছে না। ঠিক আছে, তুমি যাও। ঠিক আছে কাকু। এই মেয়ে, তোমার বাবার নাম কি? আমার বাবার নাম কানাই। বলো কি, তুমি কানাইয়ের মেয়ে? কেন, কি হয়েছে কাকু? আমার বাবার নাম শুনে চমকে উঠলে কেন? তোমার আর কবিরাজের বাড়ি যাওয়া হবে না। কেন কাকু? তোমাকে মরতে হবে। তোমাকে মারলে আমি 100 সোনার মোহর পাবো।
রমেশ মাস্টার তোমাকে মারার জন্য আমাকে পাঠিয়েছে। আমি মারা গেলে কবিরাজ খবর দেবে কে? সে আমি জানি না, তোমাকে মারতে আমারও মন চাইতেছে না। তোমাকে আমি নদীর জলে ভাসিয়ে দেব। ওই তো একটা কলস পড়ে আছে। আমাকে ছেড়ে দাও, আমি বাবার কাছে যাব। আমাকে ছেড়ে দাও। মুখ বন্ধ করো, না হলে কিন্তু এই বনের ভেতরে মেরে পুঁতে রাখবো। আমাকে হাড়ের ভেতর ঢুকিয়ে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে ছেড়ে দাও। তোমাকে ছেড়ে দিই আর তুমি আমার নাম বলে দাও? আমি এত বোকা নই। তোমাকে আজ নদীর জলে ভাসিয়ে দেব। না না, এমন করো না। আমাকে নদীর জলে ভাসিয়ে দিও না। আমার বাবা আমার জন্য চিন্তা করছে। এই তো প্রায় চলে এসেছি নদীর পাড়ে। আর দেরি করলে চলবে না, এক্ষুনি হাড়িটা নদীতে ভাসাতে হবে। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমি জলের স্রোতে ভেসে যাচ্ছি। কে কোথায় আছো? হায় ঈশ্বর, রাত পার হয়ে তো ভোরের আলো ফুটলো, এখনো কেন রুফায়দা আসছে না? কোনো বিপদ হলো না তো? এখনই পরিতোষের বাড়ি যেতে হবে, তাকে ধরতে হবে। গিন্নি, আমি কানাইয়ের বাড়ি থেকে ঘুরে আসি। কানাই কেমন আছে তা দেখে আসি। সেটার আর দরকার নেই। দরকার নেই মানে? কাল থেকে কানাইয়ের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি কোথায় কানাইয়ের মেয়েকে লুকিয়ে রেখেছো জবাব দাও। আমি কেন লুকিয়ে রাখবো? তুমি খুনি, কানাইয়ের মেয়েকে হত্যা করেছো, তোমার ফাঁসি হবে। ঈশ্বর, এই কোন পরীক্ষায় ফেললে তুমি? কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমি জলের স্রোতে ভেসে যাচ্ছি। কে কোথায় আছো? একটা হাড়ি ভেসে যাচ্ছে না, যাই তো গিয়ে দেখি। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কি, এই তো একটা ছোট্ট বাচ্চা মেয়ে। তুমি এইখানে কি করে এলে? এক্ষুনি আমাদের পরিতোষ মাস্টারের বাড়িতে যেতে হবে, না হলে যে সর্বনাশ হয়ে যাবে। তুমি ভালো মানুষ সেজে এতদিন লোক ঠকিয়েছো, সকলে বুঝে গেছে। এইবার তোমার শাস্তি হবে। তুমি রুফায়দাকে হত্যা করেছো। আমি এখনই বেঁচে আছি। আমাকে রমেশ মাস্টার হত্যা করার জন্য হেলাকে 100 সোনার মোহর দিয়েছিল। ছি 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 ছি, রমেশ, তুমি এত নিচে নামতে পারো? আমাকে ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি, আজ থেকে আমি ভালো হয়ে যাব। বাচ্চাদের ভালোভাবে পড়াবো, কারো কাছে কোনো টাকা নেব না। কানাইয়ের চিকিৎসার জন্য যত টাকা লাগে আমি দেব। বহুকাল আগের কথা। চড়াইপুর নামে ছোট্ট এক নগর ছিল। সেই নগরে বাস করত কানাই নামে একজন খাদ্যরসিক আর তার গিন্নি মালতী। তাড়াতাড়ি নিয়ে আসো গিন্নি, তাড়াতাড়ি নিয়ে আসো। লুচি আলুর দমগুলো একটু তাড়াতাড়ি নিয়ে আসো তো। যা একটু খাবার দিয়েছো তাতে পেটটুকু তো ভরেইনি। জলদি জলদি খাবার নিয়ে আসো। হয়ে আসছে। তোমার যা জল ডাকের মতো পেট, ওই পেট কখনো ভরবে না। এইবার খাওয়াটা একটু কমাও। তোমার জন্য রান্না বান্না করতে তো দিনই শেষ হয়ে যায়। আমি একটু খাদ্যরসিক বটে, খাদ্যরসিক কিন্তু সবাই হতে পারে না গিন্নি। খাদ্যরসিক হতে কপাল লাগে গো, কপাল। তোমার কপাল ভালো যে আমার মতন একটা বর পেয়েছো। হয়েছে হয়েছে, দেখবে বেশি খাবার একদিন তোমার বিপদের কারণ হবে। তাই এখন থেকে সাবধান হও, খাবার কম করে খাও। এতে মন আর শরীর দুটোই ভালো থাকবে। তখন থেকে শুধু কথাই বলে যাচ্ছ। বাকি খাবারগুলো তাড়াতাড়ি নিয়ে আসো তো। যাচ্ছি যাচ্ছি, হয়ে গেছে। মালতী রান্নাঘর থেকে লুচি আলুর দমগুলো নিয়ে আসে। এই তো আমার প্রিয় খাবার। এই সব খাবার দেখলে জিভে জল চলে আসে। হয়েছে হয়েছে,
খাবার খেয়ে বাজারের দিকে যাও দেখি, ঘরে আনাজপাতি কিছু নেই। সে কি কথা, এই তো কালকেই আমি ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে আসলাম, একদিনের ভেতর সব শেষ হয়ে গেল। দিন নেই রাত নেই, সারা দিন শুধু খাবার নিয়ে পড়ে থাকো। এত খেলে শেষ হবে না? কতবার বললাম একটু কম করে খাও। সামনে আষাঢ় মাস আসছে, ঘরটা সারাই করতে হবে। কত টাকা কড়ির প্রয়োজন এখন, সেই দিকে তোমার খেয়াল আছে? সব হবে গিন্নি, সব হবে। দাও দাও, বাজারের ব্যাগটা তাড়াতাড়ি বের করে দাও দেখি। তাড়াতাড়ি বাজার যেতে হবে, না হলে ভালো ভালো মাছ সবজি সেগুলো তো শেষ হয়ে যাবে। এই নাও তোমার বাজারের ব্যাগ, একটু কম করে বাজার করো। তা হবে, আমি চললাম বাজারের দিকে, তুমি সাবধানে থেকো। ঈশ্বর, মানুষটিকে একটু সুবুদ্ধি দাও। তখন থেকে গরুর গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, একটা খদ্দেরও জুটলো না আজকে। আজকে তো হাটবার, আজকে তো মানুষ আসার কথা। আমি কি আজ ঘর থেকে তাড়াতাড়ি বের হলাম নাকি? দেখি আর একটু অপেক্ষা করে। কি ব্যাপার, পাঁচু কান্না করতে করতে দৌড়ে আসছে কেন? সর্বনাশ হয়ে গেছে গো, সর্বনাশ হয়ে গেছে নেপালদা। সে কি, কি হয়েছে পাঁচু? তুমি সকাল সকাল এত হা হুতাশ করছো কেন বাপু? কি হয়েছে তোমার? আমার জগাই খুড়ো আর নেই, আজ রাতেই মারা গেছে। আহারে, লোকটা খুব ভালো ছিল, কতবার আমার গরুর গাড়িতে উঠেছিল। আমাকে জলদি জলদি জগাই খুড়োর বাড়ি পৌঁছে দাও, আজ সকাল 11টায় তার দাফন সম্পূর্ণ হবে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি উঠে বসো, আমি এক্ষুনি তোমাকে পৌঁছে দিচ্ছি। পাঁচু গরুর গাড়িতে উঠে বসে। এই যা যা, হুস হুস, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, হুস হুস। নেপালদা, আমি আমার খুড়োকে দেখতে পারবো তো? কেন দেখতে পারবে না শুনি? আমি তোমাকে 11টার আগেই পৌঁছে দেব, তুমি কোনো চিন্তা করো না। কতদিন হলো খুড়োর বাড়ি যাইনি, কবে যে পৌঁছাবো? আর বেশি সময় লাগবে না, তুমি একটু শান্ত হয়ে বসো তো। তখন থেকে হাঁটছি, এতটা পথ কি হাঁটা যায়? সেই কবে বের হয়েছি, আজকে গরমটাও পড়েছে, সূর্যটায় যেন আগুন লেগেছে। যাই, ওই বড় বট গাছটার নিচে একটু বিশ্রাম নিই, শরীরটা যে আর চলে না। আর কত সময় লাগবে নেপালদা? তোমার গরুগুলোকে একটু তাড়াতাড়ি যেতে বলো না গো। গরু কি আর মানুষের ভাষা বোঝে গো? পিঠে লাঠির বাড়ি মারলে সব বুঝে যাবে। অবলা জীবকে মারতে নেই। দরদ দেখছি উতলে পড়ছে তোমার, অবলা জীবকে মারতে নেই, যত সব। তাহলে একটু হুশ হুশ তো করতে পারো, তখন থেকে তো মুখ বন্ধ করে রেখেছো। আমি যদি সঠিক সময় খুড়োর বাড়ি পৌঁছাতে না পারি, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আহ, অত চড়ছো কেন ভাই? আমি তো তোমাকে বললাম সময় মতনই পৌঁছে দেব। অনেকক্ষণ ধরে বসে আছি, কোনো গরুর গাড়িও তো এলো না। এবার মনে হচ্ছে পায়ে হেঁটেই পথটা পাড়ি দিতে হবে। যাই, আর বসে থাকলে চলবে না। ওই তো একটা গরুর গাড়ি আসছে। আরে, পায়ে হেঁটে যাওয়ার তো কোনো দরকারই নেই, এই দিকেই তো আসছে গরুর গাড়িটা। শেষমেশ পেলাম তাহলে। গাড়িয়াল ভাই, ও গাড়িয়াল ভাই, গাড়ি থামাও, দয়া করে আমাকে একটু বাজারে পৌঁছে দাও তো। তখন থেকে গাছের নিচে বসে আছি। আচ্ছা দাদা, উঠে আসুন, আমি তো সেই পথ দিয়েই যাব। খবরদার না, খবরদার না। আপনার এত বড় পেট, এই পেট নিয়ে গরুর গাড়িতে উঠলে আমার আর খুড়োর বাড়ি যাওয়া হবে না। দোহাই আপনার, এই গরুর গাড়িতে উঠবেন না। আজ 11টার আগে আমাকে খুড়োর বাড়ি পৌঁছাতে হবে, না হলে খুড়োকে শেষ দেখাও দেখতে পাবো না। দয়া করে মশাই, আপনি পরের গাড়িতে আসুন।
ধুর মশাই, কিচ্ছু হবে না। আমি তো একটা মাত্র মানুষ। এই আমি গরুর গাড়িতে উঠে বসলাম। এই যা, হুস হুস, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, হুস হুস। তাড়াতাড়ি যা বললে হবে? গাড়িতে তুলেছো একটা জলহস্তি, গাড়ি তো আসতেই যাবে। হায় হায়, খুড়োকে বুঝি শেষ দেখাও দেখতে পাবো না। তখন থেকে আমার নামে অকথা কুকথা বলেই চলেছ। এতক্ষণ কিচ্ছু বলিনি, আমাকে জলহস্তি বলা? তবে রে, আজকে তোর একদিন কি আমার একদিন। এই তোমরা দুজন শান্ত হও, শান্ত হও। আমরা অনেকটা পথ চলে এসেছি, আর বেশি পথ বাকি নেই। একটু শান্ত হয়ে চুপচাপ বসে থাকো তোমরা। তোমাদের দুজনের চিৎকার চেঁচামেচিতে গরুগুলো ভয় পেয়ে যাবে। ঠিক আছে, আমি মুখ বন্ধ করলাম। কিছু দূর যেতেই হঠাৎ করে গরুর চাকা ভেঙে গেল। গরু ভয় পেয়ে ছুটতে শুরু করলো। হায় হায়, কি সর্বনাশ হয়ে গেল আমার। গরুর গাড়ির চাকা যে ভেঙে গেল, গরু দুটো যে পালিয়ে গেল। আর কি করার, আমাকে এখন পায়ে হেঁটেই যেতে হবে তাহলে। আমি চললাম। খুড়োকে আর শেষ দেখা দেখতে পারলাম না গো। 11টা পার হয়ে গেল, খুড়োর দাফন কাজ শেষ হয়ে গেল গো। গরুর গাড়িতে উঠে কি ভুল করলাম, হায় হায়। ছাড়বো না, কাউকে ছাড়বো না। এর বিচার চাই, এর কঠিন বিচার চাই। শুধু তোমার তাড়াহুড়োর কারণেই আমার গরুর গাড়ির চাকা ভেঙে গেল। গরুর গাড়ির চাকা মেরামতের সমস্ত অর্থ তোমাকেই বহন করতে হবে। শুধু তোমার জন্যই আমার এত বড় লোকসান হলো। আমি এক কানা করিও দেব না তোমায়। শুধু তোমার লোভের কারণে আজকে আমি আমার খুড়োকে শেষ দেখা দেখতে পারলাম না। কি দরকার ছিল সেই জলহস্তিটাকে গাড়িতে তোলার? সামান্য কিছু টাকা পাওয়ার জন্য তাকে গাড়িতে তুললে তুমি। দেখলে দুজনেরই কত বড় সর্বনাশ হয়ে গেল। আমি এখনই মোড়লের কাছে যাব। ঠিক বলেছ পাঁচু, তুমি একেবারে ঠিক বলেছ। শুধু তার জন্য এই অবস্থা হলো। চলো দুজনেই মোড়লের কাছে জলহস্তির নামে নালিশ ঠুকে আসি। হ্যাঁ, তাই চলো। নেপাল আর পাঁচু কানাইয়ের নামে মোড়লের কাছে নালিশ ঠুকতে গেল। মিঠা পানির বড় বড় কাতলা মাছ আছে, নিয়ে যাও। খেতে যেমন সুস্বাদু, দামও তেমন কম। নিয়ে যাও। তোমার দোকানের মাছগুলো তো বেশ বড় বড়, খেতে বুঝি অনেক সুস্বাদু হবে। দাও দেখি, আমাকে 5 সের মাছ দাও, তাড়াতাড়ি করো। দিচ্ছি মশাই, দিচ্ছি। পালাও পালাও, বাজারে পাগলা গরু ঢুকেছে, পুরো বাজার তছনছ করে দিচ্ছে। অনেক মানুষ হতাহত হয়েছে, বাঁচতে চাইতে পালাও। এ কি, গরুটা তো এদিকেই তেড়ে আসছে। ও মা গো, পাগলা গরু যে আমাকেই তাড়া করেছে মনে হয়। ও মা গো, হায় হায়, পাগলা গরু বুঝি আমাকে মেরে ফেলবে গো। কে কোথায় আছো, বাঁচাও আমাকে। আমি যে আর দৌড়ে পারছি না। এই তো একটা জলাশয়, ওইখানেই ঝাঁপ দিতে হবে, তবে যদি প্রাণটা রক্ষা পায়। গরুটা যে আমার পিছু ছাড়ছে না। জলাশয়ে নেমে কোনো রকমে দোকানদার হেলা নিজের প্রাণ রক্ষা করে। এর কঠিন বিচার চাই। আমার সমস্ত দোকান মনে হয় ভেঙে তছনছ করে গেছে। আমি এখনই মোড়লের কাছে যাব। ভেজা কাপড় নিয়ে হেলা মোড়লের কাছে যাওয়ার জন্য যাত্রা করলো। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? দেখো কত বড় বড় মাছ নিয়ে এসেছি। এত বড় বড় মাছ তুমি কোথায় পেলে? পেলাম গো পেলাম। এই মাছগুলো ভালোভাবে রান্না করো দেখি, আমি একটু হাত মুখ ধুয়ে আসি। ঠিক আছে, আমি রান্নাঘরে গেলাম।
তুমি হাত মুখ ধুয়ে বসো। বিচার চাই, কঠিন বিচার চাই মোড়ল মশাই। আমিও কঠিন বিচার চাই। হেয়ালি ছাড়ো, কি হয়েছে সবটা খুলে বলো দেখি তোমরা। তাদের সাথে কি ঘটেছিল পাঁচু তার সবকিছুই মোড়ল মশাইকে জানায়। হো 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 হো, এই ঘটনা, এতে আমি কি করব বলো? মোড়ল মশাই, কানাই জলহস্তির কঠিন শাস্তি চাই। না না, তাকে তো আমি কোনো শাস্তি দিতে পারি না। কেন মোড়ল মশাই? আমি তো কোনো দোষ খুঁজে পাচ্ছি না তার। বলেন কি মোড়ল মশাই, এত কিছু ঘটে গেল আর আপনি দোষ খুঁজে পাচ্ছেন না? যা বলেছি ভেবে চিন্তেই বলেছি, তোমরা এখন আসো। বিচার চাই মোড়ল মশাই। কে তুমি, আর তোমার এই অবস্থা হলো কি করে? হুজুর, আমি একজন গরিব মাছ ব্যবসায়ী। একটা পাগলা গরু আমার সব দোকান তছনছ করে দিয়েছে। আমি কোনো প্রকারে প্রাণে বেঁচে আছি। হঠাৎ করে বাজারে গরু কিভাবে প্রবেশ করলো? হুজুর, ওই গরুগুলো আমারই, গাড়ি থেকে ছুটে পালিয়েছে। তোমাদের কথা শুনে হাসবো না কাঁদবো কিছুই বুঝতে পারছি না। তোমরা সকলে এখন আসো দেখি। এইখানে আমি কারোর দোষ তো দেখতে পাচ্ছি না। আপনি একদিন নিজের চোখেই দেখবেন কানাই কি ভয়ঙ্কর মানুষ। যেখানেই যাবে সেখানেই অঘটন ঘটাবে। তোমরা এখন সকলে আসো দেখি, আমার অনেক কাজ বাকি আছে। এই ঘটনার পর বেশ কিছু মাস কেটে যায়। শোনো 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 সকল প্রজাগণ, মোড়লের বাড়িতে সকলে জানায় নিমন্ত্রণ। গরিব দুঃখী যত প্রজা আছো এলাকাতে সকলে 11 ঘটিকায় যাবে মোড়লের বাড়িতে। শোনো শোনো শোনো। আহা, সকাল সকাল এ কি একটা সংবাদ শুনলাম, শুনে মনটা ভরে গেল। বেলা থাকতে থাকতে মোড়লের বাড়িতে যেতে হবে। যেই ভাবা সেই কাজ। সবার আগে মোড়লের বাড়িতে কানাই হাজির। কে কোথায় আছো? আমাকে খেতে দাও, আমি খুবই ক্ষুধার্ত। আপনি দয়া করে আসন গ্রহণ করুন। এখনো তো কেউ আসেনি, আপনি প্রথম মানুষ। প্রথম মানুষকে না খাওয়ালে অমঙ্গল হবে যে। আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি, আপনি একটু বসুন। ঠিক আছে ঠিক আছে, আমি এখানেই বসলাম। পাচক রাবড়ি সন্দেশ লুচি একে একে সব আনতে শুরু করলো। কানাই হাতির মতো সব খাবার শেষ করতে লাগলো। হায় হায়, কি সর্বনাশ হলো! সব খাবার যে শেষ হয়ে গেল। এই যে পাচক, তখন থেকেই তোমাকে খুঁজছি। আমার সকল অতিথি আসছে, তুমি তাড়াতাড়ি খাবার দেওয়া শুরু করো। জলহস্তি কানাই সব খাবার শেষ করে ফেলেছে হুজুর। এ কি কথা বলছো তুমি? হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো গো! আমার যে মান সম্মান সব ধুলোয় মিশে গেল। হায় হায়। বলেছিলাম না, কানাই যেখানেই যাবে সেখানেই অঘটন ঘটাবে। এইবার বুঝতে পেরেছেন? আমার খুব শিক্ষা হয়েছে। এই কান মুলছি, নাক মুলছি। এখন গভীর রাত, দাঁড়িয়ে দেখতেছিস কি? কানাইয়ের ঘরে আগুন লাগিয়ে দে। হুজুর, ঘরে যদি মানুষ থাকে? দরদ দেখতেছি উতলে পড়তেছে। এত অপেক্ষা করার সময় আমার কাছে নেই। খাজনা দেওয়ার নাম নেই, এখন দাঁড়িয়ে আছিস? আগুন দে ঘরে। ঠিক আছে হুজুর। মোড়লের আদেশে কানাইয়ের বাড়িতে আগুন লাগিয়ে দেয় নায়েব।
হায় ঈশ্বর, এ কি হলো? ঘর যে দাও দাও করে আগুনে জ্বলতেছে। আমি এখন ঘর থেকে বের হব কি করে? বাঁচার যে আর কোনো উপায় নেই। ঈশ্বর, আমার পরিবারকে তুমি দেখে রাখিও। আমি ছাড়া যে তাদের আর কেউ নেই। হুজুর, হুজুর, সর্বনাশ হয়ে গেছে। কানাই যে ঘরে আছে। লোক জড়ো হওয়ার আগে এইখান থেকে আমাদের পালিয়ে যেতে হবে। হ্যাঁ নায়েব, লোকজন জড়ো হওয়ার আগেই এখান থেকে আমাদের কেটে পড়তে হবে, না হলে যে সর্বনাশ হয়ে যাবে। মোড়ল আর নায়েব সেখান থেকে পালিয়ে যায়। ছেলে মেয়েদের আর দেখতে পেলাম না। ঈশ্বর, তাদের তুমি দেখে রাখিও। আমি বুঝি আর বাঁচব না। কি সর্বনাশে কাণ্ড! কে কোথায় আসো? কানাই দাদার ঘরে যে আগুন লেগেছে। সবাই পানি নিয়ে আসো, সকলে তাড়াতাড়ি আসো। এলাকার মানুষ বালতি বালতি জল ঢালতে শুরু করে। বহু কষ্টে আগুন নেভায় এলাকাবাসী। হায় হায়, এ কি? কি হয়েছে পেলা? কানাই দাদা যে আর নেই, তার দেহ আগুনে ঝলসে গেছে। সে কি রে? ঘরের ভিতরে আসো। হায় ঈশ্বর, কি থেকে কি হয়ে গেল? কানাই দাদা মারা গেছে। ভাগ্য ভালো, মালতী দিদি আর তার বাচ্চারা আজ বাড়িতে ছিল না, না হলে যে সকলে মারা যেত। মালতী দি, বাচ্চাদের কি করে মানুষ করবে শুধু ঈশ্বরই জানে। অনেক রাত হলো যে হেলা, চলো ঘরে ফিরে যাই, কালকে আবার লাশ সৎকার করতে হবে। পরের দিন সকালে মালতী ঘরে ফিরে এসে দেখে, হে কি সর্বনাশ হয়ে গেল গো! আমি এখন কি করে বাঁচবো? বাচ্চাদের কি করে মানুষ করব গো? মা, বাবার কি হয়েছে? বাবা কথা বলছে না কেন? তোর বাবা যে আর কোনোদিন কথা বলবে না। বাবা আমাদের এইভাবে ছেড়ে চলে গেল, আমরা এখন কিভাবে বাঁচবো? জানি না খোকা। এই, কি হয়েছে এখানে? মোড়ল কাকা, আমার বাবা আগুনে পুড়ে মারা গেছেন। ঘটনাটা ঘটলো কি করে? এখন তো আর কান্নাকাটি করে কোনো লাভ নেই। যা হবার তা তো হয়ে গেছে। কানাইয়ের কাছে অনেক টাকা পাওয়া যায়, তোমাদের তো দেওয়ার মতো এত টাকা নেই, তাই এই ভিটা বাড়ি ছেড়ে তোমরা চলে যাও। ছোট ছোট বাচ্চা নিয়ে আমি কোথায় যাব? বাড়িঘর তো সব আগুনে পুড়ে গিয়েছে, এইখানে থেকেও বা কি করবে? নায়েব কাকু ঠিক বলেছে, এইখানে তো আমাদের কেউ নেই, এইখানে থেকে আমরা আর কি করব? নায়েব, লাশের দাফন কাজ করার জন্য সমস্ত ব্যবস্থা করো। দেখো মালতী, মোড়ল সাহেবের মন কত বড়। তোমরা কোনো চিন্তা করিও না, তোমরা চলে যাও, আমরা লাশ দাফন করে দেব। বাবাকে ছেড়ে আমি কোথাও যাব না। বাবা, ও বাবা, কথা বলো। তোমার বাবা তো মারা গেছে, কথা কিভাবে বলবে? মেয়েটাকে সামলাও। চলো মা, এইখান থেকে আমরা চলে যাই। মালতী, রুফায়দা, রাজু ঘর থেকে বের হয়ে যায়। মা, মা, আমরা এখন কোথায় যাচ্ছি? জানি না মা, হাঁটতে থাকো, এছাড়া যে আমাদের আর কোনো উপায় নেই। আজ থেকে আমরা বনের ভেতর বাস করব। হ্যাঁ মা, এই বনের ভেতরে ছোট্ট একটা কুঠির তৈরি করব। রাজু, মালতী অনেক কষ্ট করে একটা ছোট্ট কুটির বনের ভেতর তৈরি করে। মা, ও মা, আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দাও। মা, আমি একটু লোকালয়ের দিকে গেলাম, যদি কোনো কাজ পাই তুমি রুফাইদাকে দেখে রাখিও। তুমি কি কাজ করতে পারবে?
আমাকে যে পারতেই হবে। তুমি কোনো চিন্তা করিও না, আমি ঠিক পারবো। আমি এখন আসি। রাজু কাজের উদ্দেশ্যে বের হয়ে যায়। ধানের বস্তাগুলো গরুর গাড়িতে তুলতে তুলতে যে ক্লান্ত হয়ে গেলাম। একটা যদি মানুষ পেতাম খুব ভালো হতো। এইদিকে তো কোনো মানুষ আসে না, নিজের কাজ নিজেই করতে হচ্ছে। এত দূরে কৃষি কাজ করাই ভুল। কাকা, ও কাকা, আমাকে একটা কাজ দিতে পারো? তুমি কানাইয়ের ছেলে না, তুমি কাজ করতে পারবে? খুব পারবো। আমাদের ঘরে খুব অভাব, ঘরে যে আমার ছোট বোন না খেয়ে আছে। ঠিক আছে, ঠিক আছে, তুমি একটা একটা করে বস্তা গরুর গাড়িতে তুলো দেখি। ঠিক আছে হেলা কাকা। রাজু ধানের বস্তা মাথায় নিয়ে গরুর গাড়িতে তুলতে লাগলো। ধীরে রাজু, ধীরে, না হলে যে মাথা থেকে ধানের বস্তা পড়ে যাবে। হেলা কাকা, প্রায় সকল বস্তা গরুর গাড়িতে তোলা হয়ে গেছে। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। তুমি একটা বস্তা নাও, এই ধানের বস্তা বিক্রি করে বাজার সদাই করিও। আমি এখন আসি, আমার অনেক কাজ পড়ে আছে। এই ধানের বস্তাটা মাথায় নিয়ে বাজারের দিকে যেতে হবে। বাজারে বিক্রি করে বাজার করতে হবে। ঘরে যে কিচ্ছু নেই। রাজু মাথায় বস্তা নিয়ে বাজারের দিকে যাত্রা করলো। হাঁটতে হাঁটতে তো অনেক দূর চলে এলাম। রাস্তাটা কি ভুল করলাম? সামনে কাউকে জিজ্ঞাসা করে দেখি তো। ওই তো একটা লোক আসতেছে, তাকে একবার বলি, কাকা, এইটা কি বাজারের রাস্তা? কে তুমি খোকা? এই গায়ে নতুন নাকি? তোমার মাথায় কি? আমার মাথায় ধান, বাজারে বিক্রি করব। তা ভালো, বেশ বেশ, এই রাস্তাটা ধরে সোজা চলে যাও। ঠিক আছে কাকা। এই পিঠা নিয়ে যাও, পিঠা, পিঠা নিয়ে যাও। খুব সুস্বাদু মিষ্টি পিঠা নিয়ে যাও। একেবারে জলের দামে দিয়ে দিচ্ছি, মাত্র 2 আনা। তাড়াতাড়ি নিয়ে যাও ও দাদারা, ও দিদিরা, নিয়ে যাও, নিয়ে যাও। ওই তো বাজার দেখা যাচ্ছে, কিন্তু ধানগুলো কোথায় বিক্রি করব? এই বাজারে তো আমি নতুন, কি যে করব কিছুই বুঝতে পারছি না। সামনে পিঠার দোকানদারকে জিজ্ঞাসা করে দেখি। কাকা, ও কাকা। কি ব্যাপার খোকা, কিছু কি বলবে? তোমার মাথায় কিসের বস্তা? কাকা, আমার মাথায় ধান, আমি এই ধানগুলো বিক্রি করতে চাই। তোমার ধান তো এ বাজারে কেউ কিনবে না। তুমি এক কাজ করো, আমাকে ধানের বস্তাটা দাও। আমি তার বিনিময়ে কিছু টাকা আর পিঠে দিতে পারি। সেগুলো তুমি গ্রামে গ্রামে বিক্রি করে রোজগার করতে পারো। ঠিক আছে কাকা, আমাকে পিঠা দিন, তার বিনিময়ে ধানের বস্তাটা রাখুন। ঠিক আছে খোকা, ঠিক আছে, ধানের বস্তাটা এই স্থানে রাখো। এই নাও তোমার পিঠা, এগুলো গ্রামে গ্রামে বিক্রি করে তোমার দুঃখ দূর করো। রাজু মাথায় পিঠা থালা নিয়ে গ্রামের উদ্দেশ্যে যাত্রা করলো। মা, ও মা, আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দাও। এই তো মা, কড়াইয়ে কিছু শাক পাতা দিয়েছি, একটু অপেক্ষা করো। ঈশ্বর, ছেলেটাকে তুমি দেখো, সেই সকাল থেকে বের হয়েছে, কোথায় গেছে, কি করছে কে জানে। এই পিঠা নিয়ে যাও, গরম গরম পিঠা, খেতে যেমন মজা তেমনই নরম, মাত্র 2 আনা। ও দাদারা, ও
ও দিদিরা, নিয়ে যাও নিয়ে যাও, পিঠা নিয়ে যাও। এই খোকা, তোমাকে তো ওই গায়ে আগে কখনো দেখিনি। তুমি কোথায় থাকো? আমি বনের ভেতরে একটা কুটিরে থাকি। সে কেমন কথা, তোমার বাবা নেই? বাবা আগুনে পুড়ে মারা গেছেন। তোমার পিঠাগুলো কি ভালো হবে? কাকা, একটা খেয়ে দেখেন। এত অল্প বয়সে সংসারে হাল ধরেছ, তোমাকে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমিও অনেক কষ্ট করে আজকের এই স্থানে এসেছি। তোমার সব পিঠা আজকে আমি কিনে নিলাম, তুমি ঘরে ফিরে যাও। ঘরে আমার ছোট বোন মা না খেয়ে আছে, এই টাকা দিয়ে বাজার করব। ঠিক আছে খোকা, ঠিক আছে, এই নাও তোমার টাকা। পিঠার থালাটা আমাকে দাও। কাকা, আমি এখন আসি। ঠিক আছে খোকা, ঠিক আছে। রাজু বাড়ির দিকে যাত্রা করলো। মানুষের ঘর জ্বালিয়ে ভালোই টাকা রোজগার হচ্ছে, কি বলো নায়েব? একদম ঠিক বলেছেন হুজুর। এইভাবে চলতে থাকলে আপনি এক সময় এই গায়ে রাজা হয়ে যাবেন। আপনার নাম খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়বে। কানাইয়ের কথা মনে আছে নায়েব? বেটার ঘর বাড়ি জমি জায়গা কিভাবে বুদ্ধি করে হাতিয়ে নিয়েছিলাম, একটা কাক পক্ষেও টের পাইনি। আমি আজ আসি, কালকে হেলার বাড়িতে আগুন লাগাতে হবে। হ্যাঁ, যাও যাও, কাল সময় মতো চলে আসিও। মা, আজ সারাদিন পিঠা বিক্রি করে কিছু টাকা পেয়েছি, কালকে আবার পিঠা বিক্রি করতে যাব। দাদা, কাল আমিও তোমার সাথে যাব, আমিও তোমার সাথে পিঠা বিক্রি করব। মা, তুমি এখনো অনেক ছোট, তুমি বড় হলে দাদার সাথে পিঠা বিক্রি করতে যেও। এখন অনেক রাত হলো, এখন ঘুমিয়ে পড়ো দেখি। মা, আমার যে খুব ঠান্ডা লাগছে। মা, আমি কাল অনেক দূরে যাব পিঠা নিয়ে, পিঠা বিক্রি করে আসার সময় বাজার আর চাদর নিয়ে আসব। ঠিক আছে খোকা, এখন ঘুমিয়ে পড়ো, অনেক রাত যে হলো। পরের দিন রাজু পিঠা নেওয়ার জন্য বাজারের দিকে যাত্রা করে। মা, আমি বাজারে গেলাম, রমেশ কাকার কাছে পিঠা নিয়ে গায়ে গায়ে বিক্রি করতে যেতে হবে। আমি যাব দাদার সাথে আজকে। তুমি মায়ের সাথে থাকো, আসার সময় তোমার জন্য খাবার নিয়ে আসব। রাজু বাজারের দিকে যাত্রা করে। হে ঈশ্বর, ছেলেটাকে তুমি দেখে রেখো। এই পিঠা নিয়ে যাও, পিঠা, গরম গরম পিঠা, একদম কম দামে দিচ্ছি। ও দাদারা, ও দিদিরা, নিয়ে যাও নিয়ে যাও, আজকে আর বসে থাকতে যে ভালো লাগছে না। ওই তো রমেশ কাকা, আজকেও পিঠা বানিয়ে বসেছে, যাই কিছু পিঠা ওনার কাছ থেকে নেই। খোকা, আজকেও পিঠা নেবে নাকি? আজকে সব দামি দামি পিঠা আছে, সবগুলো নিয়ে যাও, বিক্রি করে পরে আমাকে টাকা দিও। আজকে আর বসে থাকতে ভালো লাগতেছে না। ঠিক আছে কাকা, পিঠার থালাটা আমার মাথায় তুলে দিন। কাকা, আমি এখন আসি। সাবধানে যাইও। পিঠার থালা নিয়ে রাজু গায়ের উদ্দেশ্যে যাত্রা করলো। পিঠা নিয়ে যাও, পিঠা, গরম গরম পিঠা, খেতে যেমন মজা তেমন সুস্বাদু, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। নিয়ে যাও গরম গরম পিঠা। আজকে আমাকে সব পিঠা বিক্রি করতে হবে, না হলে যে চাদর কিনতে পারবো না। হুজুর ঘরে আছেন? আরে নায়েব যে, ভেতরে আসো ভেতরে আসো। আজ রাতে কিন্তু হেলার বাড়িতে আগুন দিতে হবে।
আমার সব মনে আছে। এখন তো মাত্র সূর্য অস্ত গেল, মাঝরাতে এই কাজ করতে হবে। আমাদের আর একটু অপেক্ষা করতে হবে। সারাদিন পিঠা বিক্রি করে ক্লান্ত হয়ে গেছি। ওই বটগাছের নিচে একটু ঘুমিয়ে নেই। আজ মনে হয় আর বাড়ি যেতে পারবো না। রাত যে অনেক হলো। কোনো রকম গাছের নিচে কষ্ট করে কাটাতে হবে। সকাল হলে বাড়ি ফিরবো। রাজু বট গাছের নিচে বিশ্রাম নিতে শুরু করে। মশালটার দিকে নজর রাখিও, নিভে যেন না যায়। আজকে হেলার শেষ দিন। কানাইকে যেভাবে হত্যা করেছি, হেলাকেও ঠিক তেমন ভাবে হত্যা করব। হায় ঈশ্বর, বাবাকে তাহলে মোড়ল আর নায়েব হত্যা করেছে। বাবা, তোমাকে যারা হত্যা করেছে আমি তাদের ছাড়বো না। তাড়াতাড়ি পা চালাও নায়েব, বেশি দেরি করা যাবে না। ওই তো একটা লাঠি, আজ এই লাঠি দিয়েই দুইজনকে হত্যা করব। ও মাগো, মরে গেল। ছেড়ে দাও, ডাকাত যে আমাদের মেরে ফেললো গো। কে কোথায় আছো? আমাদের বাঁচাও। রাজু মোড়ল আর নায়েবকে পিটিয়ে হত্যা করে। গিন্নি, তোমার মিষ্টি তৈরি করতে আর কত সময় লাগবে? এদিকে যে বেলা শেষ হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি করো। এই তো প্রায় হয়ে আসছে। কড়াইয়ে মিষ্টি দিয়েছি, কিছুক্ষণের ভেতর হয়ে যাবে। একটু তুমি দাওয়ায় বসে বিশ্রাম করো। হীরক কি পাঠশালা থেকে আসছে? সে কোথায় যায় কি করে আমি কিচ্ছু জানি না। সে কি কথা? ছেলেটার খবর না রাখলে ছেলেটা লেখাপড়াতে যে পিছিয়ে যাবে। আর লেখাপড়া করে কি হবে? আমাদের তো নগেন দাদার মতো অর্থ নেই। লেখাপড়ার জন্য এত অর্থ কোথায় পাবো? সে কি কথা? একটা মাত্র ছেলে, ভালোভাবে লেখাপড়া শেষ করে মানুষের মতো মানুষ হবে। তোমার মিষ্টি প্রায় হয়ে এসেছে, আমি হাঁড়িতে মিষ্টিগুলো সাজিয়ে দিচ্ছি। ঠিক আছে গিন্নি, ঠিক আছে। মালতী হাঁড়ি ভর্তি মিষ্টি সাজিয়ে পাঁচুর মাথায় তুলে দিল। আমি আসি গিন্নি, হীরক এলে একবার দোকানে যেতে বলিও। ঠিক আছে, তুমি সাবধানে যেও। আল্লাহ, মানুষটিকে তুমি দেখে রেখো। মিষ্টিগুলো মনে হয় বেশি নেওয়া হয়ে গেছে। হাঁটতে যে খুব কষ্ট হচ্ছে। যাই হোক, আজকে মনে হয় অনেক মিষ্টি বিক্রি করতে পারবো। আল্লাহ, ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয়। এই ভর দুপুরে চললে কোথায় পাচু, মাথায় হাড়ি নিয়ে? দাদা, হাড়ি ভর্তি মিষ্টি নিয়ে যাচ্ছি বাজারে। তা ভালো, বেশ বেশ। তোমার ছেলেটার খবর কি? পড়াশোনা কেমন করতেছে? সংসারের চাপে ছেলেটার খবর নিতে পারছি না দাদা। আর খবর নিয়ে কি করবে? তাকে পাঠশালাতে পাঠানোর কোনো দরকার নেই। সে মিষ্টি বানাতে তোমাকে সাহায্য করতে পারে। পাঠশালা যাবে তারাই যাদের অনেক অর্থ আছে। তুমি তো গরিব মানুষ, তোমার ছেলে কেন পাঠশালায় যাবে? আমি এখন আসি। তোমার সাথে কথা বলে শুধু শুধু সময়টাই নষ্ট হলো। পাঁচু আবারও মিষ্টির হাঁড়ি নিয়ে হাঁটতে শুরু করলো। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? হাঁটতে হাঁটতে শরীরটা ক্লান্ত হয়ে গেল, একটু জল বাতাসা দাও তো। আর জল বাতাসা? এই দিকের খবর রাখো। কি হয়েছে? মালতী, তার ছেলে হীরক তাকে পাঠশালায় পাঠাচ্ছে। আমাদের ছেলেও পাঠশালায় যাচ্ছে। একবার ভেবে দেখেছো কি বিষয়টা? তা ভেবেছি। পাঠশালা তো শুধু ধনী মানুষের জন্য। সকলে যদি পাঠশালা যায়, মিষ্টি বানাবে কে? আর আমাদের দাসত্বই বা কে করবে? তার মিষ্টির ব্যবসা বন্ধ করে দিলে টাকার অভাবে আর ছেলেকে পাঠশালাতে পাঠাতে পারবে না। কিন্তু কি করে তার মিষ্টির দোকান বন্ধ করব? তুমি এক কাজ করো, পাঁচুর পাশে তুমি একটা বড় মিষ্টির দোকান দাও। তাহলে তার কাছে আর কেউ মিষ্টি কিনতে যাবে না।
ঠিক বলেছ গিন্নি, আমি সব ব্যবস্থা করতেছি। এই মিষ্টি নিয়ে যাও, মিষ্টি, সুস্বাদু নরম তুলতুলে মিষ্টি নিয়ে যাও। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। ও ভাইরা, ও বোনেরা, চলে এসো, তাড়াতাড়ি চলে এসো, গরম গরম মিষ্টি নিয়ে যাও। পাচুদা, আমাকে মিষ্টি দাও তো। তোমার মিষ্টি খেতে যেমন সুস্বাদু তেমনি নরম। আমার গিন্নি, ছেলে সবাই তোমার মিষ্টির ভক্ত। দাও দাও, তাড়াতাড়ি দাও তো। আমাকেও দাও তো। আমি আগে বলেছি, তাই আগে আমি পাবো। দোকান কারো বাপ দাদার না, মিষ্টি আমি আগে নেব। কি রে, তোর এত বড় সাহস? আমার মুখে মুখে তর্ক করতেছিস? কিছুদিন আগে তো পান বিক্রি করেছিলে, মনে নেই? কিছু টাকা পেয়ে মানুষকে মানুষ মনে হয় না? কি বললি? আমি পান বিক্রি করি? তবে রে। হারান আর কানাই মারামারি শুরু করে। এই তোরা থাম থাম, আমি তোদের দুজনকেই মিষ্টি দেব। এইবার লক্ষ্মী সোনার মতো মারামারি বন্ধ কর দেখি। আজ পাঁচুর জন্য বেঁচে গেলি। দুজনে শান্ত হও, দুজনকেই মিষ্টি দিচ্ছি। পাঁচু দুইজনকেই মিষ্টি দেয়। তারা মিষ্টি নিয়ে ঘরে ফিরে যায়। আজ সারাদিনে অনেক মিষ্টি বিক্রি করেছি, কাল আবার আসবো। এখন ঘরে ফিরে যাই। মা, মা, আমি মাছ দিয়ে ভাত খাবো। কতদিন মাছ দিয়ে ভাত খাই না। বাবাকে বাজার থেকে মাছ কিনে আনতে বলো। আমি মাছ ছাড়া ভাতই খাবো না। এখন এইগুলো দিয়ে খেয়ে নাও, কাল তোমার বাবা তোমার জন্য মাছ কিনে নিয়ে আসবে। ঠিক আছে মা। পাচুদা, ও পাচুদা, ঘরে আছো? কে ডাকে? যাই তো দেখি। ওই দিকের খবর কোনো রেখেছো? কিসের খবরের কথা বলছো তুমি হারান? আসার সময় দেখে এলাম হাড়ি ভর্তি মিষ্টি গরুর গাড়িতে তুলছে নগেন দাদা। সে কি রে, এখন কি নগেন দাদাও মিষ্টির দোকান খুলবে? তাই তো দেখে এলাম। মিষ্টি বিক্রি করে সংসারটা চলে, ছেলেটা পাঠশালাতে যায়। মিষ্টির দোকান বন্ধ হয়ে গেলে চলবো কি করে? আর ছেলেটা পাঠশালায় বা যাবে কি করে? দেখো তুমি কি করবে, আমি চললাম। এখন আমাদের কি হবে গো? ছেলেটা কি আর পড়াশোনা করতে পারবে না? মাথার ওপরে আল্লাহ আছেন, তিনি কোনো না কোনো একটা ব্যবস্থা করবেন। মিষ্টির হাড়িটা বের করে নিয়ে আসো, বাজারে যেতে হবে। মালতী ঘর থেকে মিষ্টির হাড়ি বের করে। আমি চললাম, তুমি সাবধানে থাকিও। গরুর গাড়ি মিষ্টির হাড়ি দিয়ে ভর্তি করা হয়ে গেছে, এখন শুধু যাবার পালা। গিন্নি, আমি চললাম। এই যা যা, হুস হুস। ধীরে ধীরে চল, ধীরে ধীরে চল, না হলে যে মিষ্টির হাড়িগুলো ভেঙে যাবে। এইবার পাঁচু হারে হারে বুঝবে আমার সাথে প্রতিযোগিতা করা। এখন থেকে পাঁচুর মিষ্টি আর কেউ কিনবেও না, সকলে আমার মিষ্টি কিনবে। পাঁচু মিষ্টি বিক্রি করতে না পারলে অভাবে পড়ে ছেলেটাকে আর লেখাপড়া করাতে পারবে না। এই মিষ্টি নিয়ে যাও, মিষ্টি, গরম গরম মিষ্টি। একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে। গরুর গাড়ি নিয়ে নগেন আসে। পাঁচু, তুমি তোমার মিষ্টি ঘরে নিয়ে যাও। তোমার থেকে আর কেউ মিষ্টি কিনবে না। দেখতে পারছো না আমার গরুর গাড়িতে হাড়ি ভর্তি মিষ্টি? নগেন দাদা, নগেন দাদা, আমাকে এক হাড়ির মিষ্টি দাও তো, খেয়ে দেখি। এই নাও কানাই মিষ্টি। এ তো অমৃত। সবাই এসো, নগেন দাদার মিষ্টি নিয়ে যাও। কি বলিস রে কানাই? আমাকে এক হাড়ি মিষ্টি দাও তো দেখি নগেন দাদা। এই নাও। বাহ বাহ,
খুব মজা। পাঁচু, এইভাবে বাজারে মিষ্টির হাড়ি নিয়ে বসে না থেকে ঘরে গিয়ে মাছি মারো। তোমার মিষ্টি কেউ কিনবেও না, খামোখা সময় নষ্ট করে কি লাভ। হায় আল্লাহ, এ কোন বিপদে পড়লাম। আজকে যে একটাও মিষ্টি বিক্রি হলো না, ঘরে আনাজপাতি কিচ্ছু নেই। এখন কি করি? ঘরে ফিরে যাওয়া ছাড়া তো কোনো উপায়ও নেই। যাই, আজকে ঘরে ফিরে যাই, কাল না হলে অন্য কোনো ব্যবস্থা করব। ছেলেটা না খেয়ে ঘুমিয়ে পড়ল। মানুষটা যে সেই সকালবেলা গেছে, ফেরার নাম নেই। হে আল্লাহ, সকল বিপদ আপদ দূর করো। কি গো, এত দেরি হলো কেন? আমাদের সর্বনাশ হয়ে গেছে গিন্নি, আমাদের সর্বনাশ হয়ে গেছে। আজ সারা দিনে একটাও মিষ্টি বিক্রি হয়নি। সকলে নগেন দাদার মিষ্টি কিনেছে। কিভাবে যে সংসারটা চলবে? ছেলেটা যে না খেয়ে ঘুমিয়ে পড়েছে, ঘরে কোনো আনাজপাতি নেই। জানি না গো, কাল একবার বনের দিকে যেতে হবে। কেন গো, মিষ্টি নিয়ে যাবে না বুঝি? মিষ্টি আর বিক্রি হবে না, তাই ঠিক করেছি কাল থেকে বনে গিয়ে কাঠ কাটবো। আজকে রাতটুকু কোনো রকমে কাটিয়ে দাও। গিন্নি, আমি চললাম, তুমি খোকাকে দেখে রাখিও। আজ বনের গভীরে যাব। ছেলেটা মাছ দিয়ে ভাত খাওয়ার জন্য বায়না ধরেছে। আজ অনেকগুলো কাঠ কেটে বাজার থেকে মাছ আনাজপাতি কিনে নিয়ে যাব। এবার বাঁচুর খুব শিক্ষা হয়েছে, এবার না খেয়ে মরবে। এতদিন পর একটা কাজের মতো কাজ করেছো। পাঁচুর ছেলে টাকার অভাবে আর পাঠশালায় যেতেও পারবে না। আজ বা কাল আমাদের বাড়ির চাকরি হবে। আমাদের বাজারটা, আমাদের ঘর পরিষ্কার করবে, সব পরিষ্কার করবে। একেবারে ঠিক কথা বলেছ গিন্নি। অনেকক্ষণ ধরে তো কাঠ কাটলাম, মাথাটা কেমন যেন ঘুরছে। যাই যাই, ওই গাছটার কাছে একটু বিশ্রাম নেই। সেই সকালে গেছে মানুষটি কাঠ কাটতে, এখনো ফেরার নাম নেই। প্রায় তো সন্ধ্যা হয়ে গেছে। এখন আমি কি করব? একবার নগেন দাদার বাড়িতে যাই, যদি কোনো সাহায্য পাই। মালতী নগেনের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কাল থেকে আরো বেশি মিষ্টি নিয়ে যাব বাজারে, আমাদের আরো ধনী হতে হবে। একবারে ঠিক বলেছ। এখন তো আর পাঁচু মিষ্টি বিক্রি করবে না, তাই সকলকে বাধ্য হয়ে আমাদের মিষ্টি কিনতে হবে। তাই দাম বেশি রাখতে হবে। নগেন দাদা, ও নগেন দাদা, ঘরে আছেন? দয়া করে একটু বাইরে আসেন তো। কে কে ভেতরে এসো। আমি গো, আমি মালতী। কি মনে করে হঠাৎ আমার বাড়িতে? ছেলেটাকে দিয়ে নিশ্চয়ই আমার বাড়িতে কাজ করাতে চাচ্ছ? তোমার ছেলেকে কাল থেকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিও, আমাদের বাড়ির কাজগুলো না হয় করে দেবে। তুমি যা ভাবছো সেটা নয়। তোমার পাঁচু দাদা এখনো ঘরে ফেরেনি, ছেলেটা না খেয়ে আছে। যদি কোনো সাহায্য করতে পারো খুব ভালো হয়। সাহায্য সহযোগিতা করতে পারবো না, তুমি এখান থেকে যাও তো, যত সব আপদ। মালতী কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। ঠিক হয়েছে, একেবারে ঠিক হয়েছে। ছেলেকে নাকি বড় ডাক্তার বানাবে, যত সব। গিন্নি, কোথায় গেলে গো? মাছ মাংস ভালো কিছু কিনতে পারলাম না, কোনো রকম মুড়ি খেয়ে আজকে রাতটুকু কাটাতে হবে। কাঠগুলো তো সব বিক্রি করতে পারলাম না। এইভাবে আর কতদিন চলবে? ছেলেটা যতদিন না মানুষের মতো মানুষ হচ্ছে, ততদিন আমাদের সংগ্রাম করতে হবে। এইভাবে দিন কেটে রাত আসে, মাস কেটে বছর পার হয়। পাঁচুর ছেলে লেখাপড়া শেষ করে ডাক্তার হয়েছে। আজ আমার মনের আশা পূরণ হয়েছে। আমাদের গ্রামে কোনো ডাক্তার নেই, ছেলেটা আমাদের গায়ে ডাক্তারি করবে। কি বলো তুমি? সেটাই তো ভালো হবে,
গরিব দুঃখী মানুষের সেবা করতে পারবে। ও বাবা গো, মরে গেলাম গো, আমি বুঝি আর বাঁচবো না। হায় হায়, কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো, তোমাদের নগেন দাদা কেমন করছে? গিন্নি, তাড়াতাড়ি পাঁচুর ছেলেকে নিয়ে আসো, সে ছাড়া তো আমাদের গায়ে কোনো ডাক্তার নেই। আমি লোক পাঠিয়েছি, সে এক্ষুনি চলে আসবে। ওই তো পাঁচুর ছেলে হীরক চলে এসেছে। কি হয়েছে কাকা? হঠাৎ করে পেট ব্যথা, মাথা ঘোরা শুরু করে। এই ওষুধগুলো লিখে দিলাম, এগুলো খেলে সব ঠিক হয়ে যাবে। হীরকের ওষুধ খেয়ে নগেন সুস্থ হয়ে ওঠে। গিন্নি, আমি এক্ষুনি পাঁচুর বাড়ি যাব। কেন গো? এই তো কিছুদিন আগে সুস্থ হয়ে উঠলে, এখন তো তোমার বিশ্রামের প্রয়োজন। জীবনে অনেক ভুল করেছি, পাঁচুকে কত অপমান করেছি। আজ পাঁচুর ছেলে আমার জীবন বাঁচালো, তাই পাঁচুর কাছে ক্ষমা চাইতে যাচ্ছি। আমিও যাব। নগেন আর রূপা পাঁচুর বাড়িতে গিয়ে তাদের কাছে ক্ষমা চায়।